Assalamu alaikum everyone, welcome to Free Learner Presents Career Workshop 2026 এবং আজকের এই ওয়ার্কশপে আমি আছি এইচ এম মারুফুল্লাহ এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের চিফ গেস্ট হাসানুল বান্না উলি ভাই, ফিল্ড রিসার্চার, ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া। পড়াশোনা আমি যদি মনে করি আমাদের বাংলাদেশের পড়াশোনার সিস্টেম আর বহির্বিশ্বের পড়াশোনার সিস্টেমের মধ্যে একটা পার্থক্য আছে। 2023 সালের শেষ দিকে সম্ভবত আমি আমার এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ভাইয়া আমার আমেরিকাতে থাকে, তো ওনার সাথে কথা বলার এক কথা জিজ্ঞেস করলো কি করছি। তখন বললাম যে আমার অনার্স কমপ্লিট, মাস্টার্সের জন্য অপেক্ষমান। তো বলতেছে যে কি করছো তুমি সাথে। পরে বললাম যে কি করবো ভাই, অনার্স চলছে আর কি করবো আমি। তো বলছে কোনো কাজ করো না, বললাম না কোনো কাজ করি না। তো উনি বললো যে কেন কাজ করবা না, অন্যান্য দেশে তো একদম ছোট থেকেই ক্লাস 5-6 থেকেই তাদেরকে পড়াশোনার পাশাপাশি এটা কাজের দিকে তাদেরকে মোটিভ দেওয়া হয়, তখন তারা ওদিকে আগায়। তা আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি যে যেদিকে আগাক তার কয়েকটা বিষয় খুব ভালোভাবে এক্সিলেন্সি দরকার। এক নম্বরে সে যে বিষয়ে পড়াশোনা করছে, হোক সেটা বাংলা, ইউনিভার্সিটি লেভেলে এসে বাংলা হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক, আরবি হোক, ইসলামিক স্টাডিজ হোক, তার যে পাঠ্য বিষয়, তার যে পাঠ্য সাবজেক্ট, ওই বিষয়ে সে সবচেয়ে বেশি এক্সপার্ট হবে। এটা হলো প্রথম কথা, একদমই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইংরেজিকে যদিও ফরেন ল্যাঙ্গুয়েজ বলা হয়, তা আমি এটাকে ফরেন ল্যাঙ্গুয়েজ বলি না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ছাড়া আসলে আমাদের অন্তত বাংলাদেশে কল্পনা করা একটু কঠিন। তার ইংরেজির উপর একটা দক্ষতা থাকবে, ভালো ভালো দখল থাকবে, এটা দ্বিতীয়ত রাখতে পারে। আর যদি মাদ্রাসার ছাত্র হয় তাহলে সে আরবির উপরে ভালো দখল থাকবে। আর তৃতীয়ত হলো সে প্রযুক্তির উপরে, বিশেষ করে কম্পিউটারের জ্ঞানের উপরে সে ভালো দখল রাখবে। তাহলে আশা করছি সে ভালো কিছু করবে। বিশেষ করে আমরা কম্পিউটার, আমাদের এই প্রজন্ম কম্পিউটার ছাড়া জীবনটাকে চিন্তা করা, লাইফটাকে চিন্তা করা খুবই কঠিন। তাহলে এই তিনটা বিষয় যদি এক নম্বরে সে যে বিষয়ে পড়াশোনা করছে, হোক সেটা মাদ্রাসা অথবা স্কুল, অথবা তার যে কোনো বিষয়, বাংলা, ইংরেজি, গণিত অথবা ইসলামিক স্টাডিজ বা আরবি, এর উপরে সে ভালো দখল রাখবে। দ্বিতীয়ত হলো যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজের উপরে তার ভালো এক্সেলেন্সি থাকবে, হোক সেটা আরবি অথবা ইংরেজি। যদি দুইটাই পারে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর দুইটা না পারলে মাদ্রাসার ছাত্র হলে অন্তত সে আরবির উপর ভালো দখল রাখবে, আর স্কুল হলে অবশ্যই সে ইংরেজির উপর ভালো দখল রাখবে। আর তৃতীয়ত হলো তার কম্পিউটারের উপরে ভালো দখলদারিত্ব থাকবে। বিশেষ শুধু কম্পিউটার না, টেকনোলজির উপরে, প্রযুক্তির উপরে সে ভালো দখলদারিত্ব রাখলে আশা করছি তার পড়াশোনার পাশাপাশি তার ভালো কিছু হবে আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকে, এর মধ্যে একটা বিষয় থাকে হলো অর্থনৈতিক একটা প্রবলেম থাকে। দ্বিতীয়ত হলো পরিবার থেকে সাপোর্ট দেওয়ার একটা বিষয় থাকে আর কি। তো আমরা হয়তো বহির্বিশ্বের মতো হইতে পারবো না। অন্যান্য দেশে, বেশি উন্নত দেশগুলোতে 5-6 বা 7 ওঠার পরে তাকে একটা পড়াশোনার পাশাপাশি তাকে একটা কাজ দেয়া হয়। এটা বাংলাদেশে পসিবল না। আমি যদি মানে বলি আর কি, তাহলে এই যে আমরা আরেকটু যদি সামনে আগাই তাহলে বলবো সেটা হলো যদি তার ভাষার উপর দক্ষতা থাকে, ইংরেজি ভাষা, তাহলে সে ইংরেজিতে আমাদের সহজ বাংলাদেশে সে ভালোভাবে টিউশন করতে পারবে, এটা তার একটা পসিবিলিটি থাকবে। আর দ্বিতীয়ত হলো যদি সে আইটির উপরে দক্ষতা থাকে তাহলে সে তার একটা ল্যাপটপ থাকলে আর আইটির উপর দক্ষতা থাকলে সে গ্রাফিক ডিজাইন বলি, বা আমি যদি আরেকটু ব্রডলি যাই তাহলে আপনার যে মূল উদ্দেশ্য ফ্রিল্যান্সিং, ওই ফ্রিল্যান্সিংয়ের দিকে সে আগাইতে পারে একটু সময় দিলে। আমার কাছে মনে হয় খুব বেশি কঠিন না, ওইদিকে সময় দিলেই পসিবল। যে সে আইটিতে দক্ষ থাকলে কম্পিউটার চালনা বলি অথবা গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, কম্পিউটার বেসড যে কোনো কাজ যদি মানে করা হয় তাহলে সে ভালো কিছু করবে। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশের এখন অধিকাংশ কাজ কম্পিউটার বেসড ছাড়া আসলে বাংলাদেশকে কল্পনা করাটা কঠিন, একদমই কঠিন। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও পার্ট টাইম কম্পিউটার দোকানে সময় দেয়, এটা খুবই ভালো, খুবই পজিটিভ সাইন। যদি এটা হয় হলো, না হলে অন্তত নিজ থেকে অনলাইনে কাজ করা, অনলাইনে প্র্যাকটিস করা হতে পারে। আবার
অনেকে ইউটিউব চ্যানেল খুলতে পারে, ফেসবুক পেজ খুলতে পারে, খুলে সে যদি ইংরেজিতে এক্সেলেন্সি তার খুবই ভালো থাকে, তাহলে সে ওখানে ইংরেজি শেখানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাও হতে পারে। অথবা সে যদি চায় যে তার কম্পিউটার দিয়ে, তার ল্যাপটপ দিয়ে সে গ্রাফিক ডিজাইনের কাজ করবে, তাও সে পারবে। অথবা ফ্রিল্যান্সিং করলে তো কোনো কথাই নেই। তাহলে আশা করা যায় সে নিজে ছাত্র অবস্থায় ভালো করবে, তার পরিবার ভালো থাকবে, আলটিমেটলি দেশ উপকৃত হবে এবং দেশ গড়ার পেছনে একটা অবদান রাখতে পারবে আশা করা যায়। যদি ভারসাম্য একটা কথা আছে, যদি সে ভারসাম্য রক্ষা করতে পারে, আমি যদি একটু বলি তাহলে ফজরের পর যদি কেউ না ঘুমায় তাহলে সে ভালো কিছু করা যাবে। এখন আপনি বলবেন যে ভাই ফ্রিল্যান্সিং করলে তো রাতে বিশাল রাত জাগতে হবে। ওকে, আমি আপনার সাথে একমত, কোনো সমস্যা নেই। আপনি রাত জাগেন, ফজরের নামাজ পড়ে ঘুমান, সারাদিন ঘুমান বা আপনার কাজ করেন। মাগরিব থেকে তো আর আপনার ফ্রিল্যান্সিং শুরু হওয়ার কথা না। মাগরিব থেকে অন্তত 9টা-10টা পর্যন্ত আপনি ফ্রি থাকেন। ওই সময়টাকে কাজে লাগালে ভালো কিছু করা পসিবল। অথবা যদি কেউ ছাত্র জীবনে চায় যে আমি কোথাও কোনো জবে ঢুকবো, তাও সম্ভব। ফজরের পর থেকে, এখন যদিও সকালটা আমাদের ছোট, যদি তাও ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত বা আনুষঙ্গিক কাজ করতে 7টা, 10টার আগে তার অফিস শুরু হয় না, অন্তত 9টা পর্যন্ত সুন্দর পড়াশোনা করা যায়। এটা প্ল্যান থাকতে হবে ভাইয়া, যদি প্ল্যান থাকে তাহলেই পসিবল, প্ল্যান না থাকলে কোনোদিন সম্ভব না। আগে প্ল্যান থাকতে হবে। যদি প্ল্যান থাকে তাহলে সকালে 2 ঘন্টা পড়াশোনা করলে তার দিনের, আমার কাছে মনে হয় আর কি, 6 ঘন্টা পড়াশোনার সমান হবে ন্যূনতম। একদম ব্রেন ফ্রেশ থাকে, 2 ঘন্টা পড়াশোনা করে উঠে সে তার কাজে চলে যাবে, ক্লাসে চলে যাবে, তার কোনো জব সেক্টরে চলে যাবে, যেখানে যাওয়ার সে চলে যাবে, তার কাজে সে বের হয়ে যাবে। মাগরিবের আগে ফ্রি হয়ে গেলে, মাগরিবের পর থেকে আমাদের এই সময়টাতে আসলে একটু কঠিন। আমরা আগেও দেখেছি আমরা ছোট সময়ে যে মাগরিবের পরের সময়টা ছিল পড়াশোনার সময়। মাগরিবের আজানের আগেই সবাই চলে আসতো। আঞ্চলিকতায় বলতো, যে ছোট বাচ্চাদের বলতো যে উজু করে এসে পড়তে বসো, তার মানে হাত পা ধুয়ে রেডি হয়ে প্রস্তুত হয়ে পড়তে বসো। তো হয়তো এখন এটা আমাদের হারাই গেছে অনেকটাই। হারিয়ে গেলেও অন্তত নিজের সাথে যদি জেদ করা যায় বা একটু পরিকল্পনা নেওয়া যায় যে আমি ভারসাম্য রক্ষা করবো, তাহলে মাগরিব থেকে না হইলেও এশা থেকে 7টা থেকে 9টা, রাতের 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে রাতের 9টা, আর হলো সকাল 7টা থেকে সকাল 9টা, এখানে 2 ঘন্টা, রাতের 2 ঘন্টা, 4 ঘন্টা পড়াশোনা করলে, নিয়মিত যদি কেউ 4 ঘন্টা পড়াশোনা করে, তাহলে আমার কাছে মনে হয় আর কি 6 মাস পড়লেই তার কাছে একটা ভালো একটা চিন্তা আসবে, হ্যাঁ আমি ভালো কিছু করতে পারবো, তার একটা স্ট্রেংথ আসবে যে আমি ভালো কিছু করা পসিবল। আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তো একেবারেই মানে পিছনে স্টুডেন্ট, বিষয়টা এমন না, সবাই সামনে স্টুডেন্ট। শুধু প্ল্যান নিয়ে সকালে 2 ঘন্টা আমি ঘুমাবো না ফজরের পরে, আর আমি রাতে 2 ঘন্টা পরে এনি হাউ, এর বাইরে আমি ফোন দেখবো, আমি সারাদিন আড্ডা দেবো, আমি কাজ করব, আমি ক্লাস করব, আমি বাইরে যাব, আমার আনুষঙ্গিক কাজ, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার জব সেক্টর সবগুলো ঠিক থাকবে। আশা করা যায় 4 ঘন্টা সময় যদি কেউ বের করতে পারে তাহলে কখনোই এটা হার্মফুল হবে না। কিন্তু এমন যদি মনে হয় যে আমি তো ফ্রিল্যান্সিং করছি, আমি তো একটা কম্পিউটার দোকানে একটু সময় দিচ্ছি, আমি তো কম্পিউটার গ্রাফিক ডিজাইনে কাজ করছি, আমি তো অনলাইনে দুইটা টিউশন করছি, অথবা আমি অনলাইনে ইংরেজি শেখাচ্ছি, অথবা আমার একটা সোর্স আছে ইনকামের, বিন্দাস চললাম, তাহলে কঠিন, অবশ্যই কঠিন, অবশ্যই হার্মফুল। কিন্তু যদি যাই কিছু হোক আমি আমার লক্ষ্যপানে পৌঁছাবো, সকালে 2 ঘন্টা রাতে 2 ঘন্টা পড়াশোনা করে, তাহলে আমার কাছে মনে হয় খুব বেশি কঠিন না, একদম ইজিলি, হয়তো আগে না, অন্তত একটু পরে হইলেও তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো পসিবল আর কি। কোনোভাবেই পারিপার্শ্বিক কাজগুলো হার্মফুল না। আপনি জেনে থাকবেন যে আমাদের দেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করতে যায়, বাংলাদেশ থেকে বিশেষ করে এই উন্নত দেশগুলোতে, সবাই ওখানে কাজ করে। ইভেন এই কথাটা বললে ভুল হবে কিনা, বুয়েটের টিচার ওখানে গিয়ে কাজ করে, তাও কি কাজ করে, চায়ের দোকানে কাজ করে, অথবা লেবারের কাজ করে, ডে লেবারের কাজ করে, অথবা ডেলিভারি ম্যানের কাজ করে। তো ওখানে কাজ করে, আমাদের দেশে সে বুয়েটের টিচার, কোনো কাজ তার সহ্য হয় না, গাড়িতে যায়, পার্সোনাল গাড়ি, 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া দিয়ে দেয়, কিন্তু ঠিকই সে উন্নত দেশে গিয়ে সে নিজে কাজ করছে, নিজে 6 ঘন্টা ডিউটি করে এসে বাসায় রান্না করে খেয়ে তার পিএইচডি বলি, তার এমফিল বলি, মাস্টার্স বলি, তার যে ডিগ্রি বলি, সব ডিগ্রি সে ঠিক রাখছে, দেশে টাকা পাঠাচ্ছে, তার ফ্যামিলি ঠিক আছে।
আসলে বাস্তবতা হলো নিজেকে ওই পরিবেশের সাথে মানায় না। যদিও বাংলাদেশে ওই পরিবেশটা নাই, তবুও নিজের সিদ্ধান্ত নিলে পরে অসম্ভব না, সম্ভব। তো পরিকল্পনা ভিত্তিক কাজ করলে আমরা যদি আমাদের দিনের সময়টাকে 32 ঘন্টা বানাইতে পারি, 24 ঘন্টা সময়কে যদি 32 ঘন্টা বানানো যায়, তাহলে ভালো কিছু করা যাবে। আপনার হ্যাবিটের কথা বললেন, আমরা ফেসবুকে তো রিলস দেখে না এমন কোনো মানুষ খুবই কম আছে যে রিলস দেখে না। হিউজ রিলস দেখে। এমনও হইতে পারে যে রিলস দেখতে দেখতে রিলস শেষ হয়ে গেছে, কিন্তু তার দেখা শেষ হয় না। সে সব নতুন নতুন পায় না, কিন্তু সব পুরাতন পায়। ওই জায়গায় ফেসবুকে অনেক পেজ আছে, অনেক গ্রুপ আছে, যেখানে ইংরেজি শেখায়, যেখানে বাংলা শেখায়, যেখানে ম্যাথ শেখায় কম টাকায়, একদমই কম টাকায়। আমি যে আপনাকে বললাম যে আপনি আপনার সময়টাকে 32 ঘন্টা করে ফেলবেন, কিভাবে? ইংরেজির বিভিন্ন পেজ আছে, ওয়ার্ড মিনিং এর বিভিন্ন গ্রুপ আছে। ওই গ্রুপগুলোতে হাঁটতে হাঁটতে ফোন দেখতেছি, আমি ওখানে ঢুকে আমার নিজের ব্যক্তিগত জীবনের যে ওয়ার্ডগুলো দরকার, ওখান থেকে আমি কিছু ওয়ার্ড মিনিং নিয়ে একটা দুইটা করে যদি প্রত্যেকদিন শিখি, আমি যদি প্রত্যেক দিন 2টা করে ওয়ার্ড মিনিং শিখি, তাহলে 1 মাসে আমার 60টা ওয়ার্ড মিনিং হবে। আমি যদি ওখান থেকে 1 বছর আমার রান করি, তাহলে আমার ওয়ার্ড মিনিং হয়ে যাবে প্রায় 672টা ওয়ার্ড মিনিং। তো আমার কাছে মনে হয় ইংরেজি কথা বলার জন্য 672টা ওয়ার্ড মিনিং খুব বেশি দরকার নাই। আমি অনেক ওয়ার্ড মিনিং পারি, ওয়ার্ডের অনেক পারি। এর মধ্যে 672টা অ্যাড হইলেই সম্ভব। অনলি পার ডে 2টা ওয়ার্ড মিনিং যদি আমি পড়ি আমার ফোনের পাশাপাশি, তাহলে হয়ে গেল। একদম মানে সহজ কাজ এটা, কোনো কষ্টই হচ্ছে না এখানে। এটা যদি করা যায় তাহলে ভালো কিছু হবে। আমাদের বাড়িতে কথা বলা দরকার অনেক সময়, যারা দূরে থাকি। আমি যদি মসজিদে আসার সময়, যাওয়ার সময়, ক্লাসে আসার সময়, যাওয়ার সময় বাড়িতে কথা বলে নেই, তাহলে আমার এক্সট্রা টাইম আর ওয়েস্ট হবে না। তখন আমি ওই টাইমটা আমি অন্য জায়গায় মানে ব্যয় করতে পারবো। যে আপনাকে একটু আগে বললাম যে আমি আমার সময়টাকে 32 ঘন্টা করবো, কিভাবে? আমার বন্ধুর সাথে একটু সময় দেওয়া দরকার, আমি আমার ক্লাসের ফাঁকে আমার বন্ধুর সাথে কথা বলে নিলাম। অথবা আমরা মেসেঞ্জারে একদম উৎপূর্তভাবে জড়িত, সেটা যদি দেখা গেল একজন পার্টনার আমি ঠিক করলাম, যে পার্টনারকে আমি বললাম ঠিক আছে আমি তোমার সাথে দিনে আধা ঘন্টা অথবা 40 মিনিট ইংরেজিতে কনভারসেশন করব। মাদ্রাসা হইলে আমি তোমার সাথে আরবিতে কনভারসেশন করব, এটা হইতে পারে। অথবা আধা ঘন্টা সময় অথবা 1 ঘন্টা সময় দিনের মধ্যে আমি ফোন ছাড়া থাকবো, টোটালি ফোন ছাড়া। আমি আমার মানে এই ভাষাগত দক্ষতা, আমার ল্যাঙ্গুয়েজ এক্সিলেন্সির জন্য যা দরকার, আমি ওইটা ফোন ছাড়া আমি অন্য জায়গায়, তাও হইতে পারে, কোনো সমস্যা নেই, এটা হইতে পারে। এবার দেখা গেলো আমি ইংরেজি একটু ভালো পারি, বা আরবি একটু ভালো পারি, অথবা বাংলা একটু ভালো পারি, ম্যাথ একটু ভালো পারি, তাহলে আমার আশেপাশে যে বন্ধু আছে অথবা ছোট ভাই আছে, তাকে আমি নিজ থেকে শিখাইতে পারি। আমি এটা ইসলামের নির্দেশনাও বটে, যদিও এটা ভালো কাজের ক্ষেত্রে, যে তুমি এটা ভালো কাজ যদি জানো, পারলে আনি ভালো আয়া, এটা আয়াত জানো, এটা মানুষকে জানাই দাও। আমি যদি ইংরেজি একটু ভালো জানি, অথবা ম্যাথ একটু ভালো জানি, অথবা বাংলা একটু ভালো জানি, তাহলে আমার পাশের বন্ধু, আমার ছোট ভাইকে বললাম যে আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে ফ্রিলি একটু সময় দেবো, তুমি একটু দেখো, আমার সাথে বসো। এটাও হইতে পারে নিজের এক্সেলেন্সি। বাস্তবতা হলো প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে। কথা বলার ক্ষেত্রে যারা মাদ্রাসায় পড়ে তারা আরবিতে কথা বলার চেষ্টা করবে, যারা ইংরেজি পড়ার চেষ্টা, ইংরেজি স্কুল ব্যাকগ্রাউন্ডের, তারা কথার মধ্যে ইংরেজি নিয়ে আসতে হবে। আর না হয় ভালো কিছু করা পসিবল না। আসলে গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। যদি আমার প্র্যাকটিসে না নিয়ে আসি, তাহলে ওই যে আমার পড়াশোনাটা বইয়ের মধ্যেই থাকবে, কেরিয়ার ডেভেলপ হবে না, আমার ভালো কিছু হবে না। এই জন্য আমার ব্যক্তিগত আমার চিন্তা হলো, যদি আমি একটু আরেকটু সামনে আগাই, তাহলে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা হল বলি অথবা লাইব্রেরি বলি, অথবা ক্লাসরুমের পাশে অফিসে পত্রিকা পাওয়া যায়, ওখানে ইংরেজি পত্রিকা পড়ার একটা অভ্যাস করা যেতে পারে, অথবা বাংলা পত্রিকা পড়ার একটা অভ্যাস করা যাবে, সম্পাদকীয় কলামটা এটা একটু পড়া যেতে পারে। তাহলে অনেক কিছু সম্পর্কে ধারণা হবে, ইভেন চাকরির পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আমরা যদি রিক্যাপ করি, তাহলে আমরা দেখবো যে ফেসবুক, আমাদের ফেসবুকেই, আমি সবগুলো কথা এদিকে নিয়ে আসছি, ফেসবুকেই এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে। সময় টিভি বলি, যমুনা টিভি বলি, অথবা আমার বিভিন্ন চ্যানেল পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমি ফ্রিলে অনেক কিছু পাচ্ছি। আমার পত্রিকা গিয়ে আমার আর লাইব্রেরিতে পড়া লাগছে না,
আমি গুগলে সার্চ করলে হচ্ছে যে আমাকে নয়া দিগন্ত পত্রিকা দাও, আজকে সংগ্রাম পত্রিকা দাও। তো ফোনটাকে যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে সবচাইতে ভালো হবে। এই বিশ্ববিদ্যালয়ের একজন ভাই এখন এই বছর উনি ইলেকশন করবে। ওই ভাই হলো এমপি প্রার্থী, ঢাকা দোহার থেকে ইলেকশন করবে, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই। তো ভাই একজনের মোটরসাইকেলের পিছনে বসে আছে, ওই ভাই চালাচ্ছে মোটরসাইকেল। একটু সামনে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এমন অবস্থা হলো যে ভাই আর উঠতে পারতেছে না, আশপাশ থেকে যে লোক এসে ওনাকে উঠাবে তাও না। তো উনি করলো কি যে আমি তো আসলে উঠতেও পারতেছি না, এখন এমন ইনজুরি হয়েছে যে আমি দাঁড়াইতে পারবো না, পায়ে ইনজুরি হয়েছে। উনি পকেট থেকে বের করে ওনার নোটটা বের করে উনি পড়তেছে যে আসলে যেহেতু আমি উঠতেই পারতেছি না, এখন লোকজনও আসতেছে না, একটু এই সময়টা তো আমার নষ্ট করে লাভ নাই, আমি নোটটা বের করে একটু পড়াশোনা করি। তো ওই ভাই এখানে ফ্যাকাল্টি ফার্স্ট ছিল, এখন ইউএসএ প্রবাসী, ঢাকাতে ইলেকশন করবে, খুবই মেধাবী। তো বাস্তবতা হলো ভাই নিজের মধ্যে জেদ থাকলে পরে যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু এই যে আমি যদি একটু আপনাকে আরেকটু বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন এরকম, হ্যাঁ এই বিষয়ে আমাদের জানতে হবে এই সরকার উপদেষ্টা কয়জন আছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টাকে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, মানে একদম গুরুত্বপূর্ণ উপদেষ্টাগুলো। তারপরে উনি এর আগেও কখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল কি না। গতদিন বাংলাদেশের 26তম বিচারপতি শপথ নিয়েছে খুব সম্ভবত। উনি আসলে ওনার সময় জানা যখন চলে আসছে যে হ্যাঁ দেশের নতুন বিচারপতি আসবে, তাহলে যিনি চলে গেছে আর যিনি আপকামিং দুইজনের সম্পর্কে গুগলে হিউজ নিউজ তথ্য আছে, হিউজ ইনফরমেশন আছে। গত মাসের এই মাসের 24 তারিখে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি সর্বোচ্চ আইনকর্তা, উনি কি করেছে কি যে বলে পদত্যাগ করেছে। তো উনি কততম ছিলেন, কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন, আবার যিনি আসবেন তিনি কততম হবেন, এই সম্পর্কে জানা। কিছুদিন আগে হাদি ভাইয়ের জানাজা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সংসদ ভবন সম্পর্কে জানা, সার্চ করলে চলে আসবে সংসদ ভবন কি, কোথায় অবস্থিত, কত একর জমির উপরে অবস্থিত, সংসদ ভবনের মানে কি কি আছে বিস্তারিত চলে আসবে। তো আমার মনে হয় কিউরিসিটির জায়গা থেকে যেখানেই যাওয়া, যদি ওয়াশরুমেও যায় ওখানে গিয়ে কোনো তথ্য পাইলে এটা নোট করে রাখা, তারপরে কাজে লাগাইলে আশা করা যায়। সবসময় যদি সে মানে চিন্তা করে, আমি এই বিষয়টা একটু ফিল করি যে আমি তো স্টুডেন্টের ফার্স্ট ওয়ার্ড হলো এস মানে হলো স্টাডি, অল টাইম স্টাডি থাকবো আমি। হ্যাঁ আমি অল টাইম স্টাডি থাকবো, আমার বাইরে যাওয়া লাগবে, আমি বইটা অফ করে বাইরে গেলাম, বাইরে থেকে এসে আবার বই খুলে ফেলবো। একটা রেগুলারিটি লাগবে, মূল কাজটা হলো রেগুলারিটি। আমাদের মূল সমস্যাটা হলো একটা বই ভালো লাগছে, আজকে দেখছি বাহ খুব ভালো লাগছে, খুলে 5-10 পৃষ্ঠা পড়ে রেখে দিই, আর পড়া হয় না, রেগুলারিটি থাকে না, এই বইটা শেষ করা হয় না, যার কারণে আমরা এখান থেকে কিছু নিতে পারি না। যত কষ্টই হোক দেখা যায় যে আমরা একই সাথে ইংরেজি, আরবি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান সব একসাথে শুরু করি, কোনোদিনও সম্ভব না, ইম্পসিবল। আগে আমাকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমার সামারাইজ করতে হবে, নিজে নিজে প্ল্যান করতে হবে কোন কোন বিষয়গুলো ঝামেলা আছে। ওকে আমি হইতে পারে আমি অঙ্কও পারি না, আমি ইংরেজিও পারি না, বাংলাও পারি না, সাধারণ জ্ঞানও পারি না, আমি আরবিও পারি না, কোনো সমস্যা নাই। তো আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কোনো সমস্যাই নাই, আমি এটা সমস্যাই মনে করি না যে আমি বাংলা পারি না, কেন সমস্যা হবে। এজন্য আমাকে দেখতে হবে কোনটা ইম্পর্টেন্ট, ইংরেজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এজন্য আগে ইংরেজিতে এখন কম টাকায় কোর্স পাওয়া যায়, অথবা কোর্স না করলেও ইউটিউবে শত শত ভিডিও পাওয়া যায় ফ্রিতে, অনেক মেন্টরের ভিডিও পাওয়া যায়, ওখান থেকে নোট করে করে যে আমি শুধু ফার্স্ট ইয়ার 1 বছর আমি ইংরেজি পড়বো। আমার কাছে মনে হয়েছে আর কি যে ইংরেজি 3 মাস পড়লে আর পড়ার কিছু থাকে না। এটা অনেকের কাছে অনেক রকম হইতে পারে, আরো কম সময় লাগতে পারে অনেকের। আমি 1 বছর পড়বো, প্র্যাকটিস 1 বছর পড়বো। ওকে, এই 1 বছর অন্য কিছু আমি ধরবো না, শুধু ইংরেজি পড়বো, প্র্যাকটিস পড়বো, দেন এনাফ। সেকেন্ড ইয়ারে এসে আমি শুধুমাত্র ম্যাথের উপরে, গণিতের উপরে আমি দক্ষতা অর্জন করবো। ওকে, সমস্যা নেই, গণিত একটু কঠিন, গণিতের বেসটা দরকার, আমি গণিত শুধু সেকেন্ড ইয়ার পড়বো, সাথে সাথে একটু একটু করে ইংরেজিটা আমি এই মাঝে মাঝে রিভাইজ করব, সেকেন্ড ইয়ার চলে যাবে। বাংলা খুব বেশি পড়ার কিছু নেই, বাংলা মাতৃভাষা হওয়ার কারণে অনেকটাই সহজ, যদিও বাংলা আমরা পারি না, কিন্তু সহজ। আমি বাংলা আর সাধারণ জ্ঞান একসাথে চালাতে পারি। সাধারণ জ্ঞানও খুব বেশি পড়ার কিছু যদি আমি বলি ওকে পড়ার আছে। থার্ড ইয়ারে এসে বাংলা আর আমি
সাধারণ জ্ঞান যদি একসাথে চালাই তাহলে খুব বেশি সমস্যা হবে না, চলবে 1 বছর। ফাইনাল ইয়ারে উঠে মোটামুটি আমার একটা ভালো স্ট্রেংথ হবে আমার মধ্যে, একটা অপটিমিস্ট, আমার একটা আত্মবিশ্বাস যে না আমি পারবো কিছু। দেখা যাবে যে ফাইনাল ইয়ার শেষ করার সাথে সাথেই ভালো কিছু করা সম্ভব, ভালো কেরিয়ার করা সম্ভব। এই জন্য ফার্স্ট কাজটা হবে আমার লক্ষ্যটা নির্ধারণ করা, আমি কি করব। দ্বিতীয়ত হলো নিজের মধ্যে আত্মবিশ্বাসটা নিয়ে আসা, একদম কনফিডেন্টলি এটা করতে হবে, পারবোই আমি, কেন পারবো না। দেয়ার ইজ নো ইম্পসিবল, আই এম পসিবল, কোনো ওয়ার্ডই নাই পৃথিবীতে ইম্পসিবল, আই এম পসিবল বানাই ফেলবো এটাকে। 3 নম্বরে যদি আমি বলি তাহলে 3 নম্বরে বলবো আমি যে এই রেগুলারিটি রাখা, একদম রেগুলার কাজটা করা। ইসলামেরও একটা নির্দেশনা বটে, আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজার জন্য যথেষ্ট। তো একদম ছোট্ট ছোট্ট কম কম করে 1-2টা ওয়ার্ড, 1-2টা শব্দ, 1-2টা বাক্য, এরকম করে করে হিউজ কিছু আমাদের একদিন তৈরি হয়ে যাবে, রেগুলারিটি রাখা। আর 4 নম্বরে যদি আমি বলি তাহলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা, যে হ্যাঁ আমার প্রযুক্তির সাথে আমি তাল মিলাইতে হবে। আমার এখন যদি বলি যে আমি কম্পিউটার অন করতে পারি না, তাহলে এটা কেমন হয়ে যাবে। আমার মাথায় থাকতে হবে যে আমার কম্পিউটার শেখা দরকার। আমার নিজের কম্পিউটার নাই, কিন্তু আমার টাইপিং স্পিড, আমি ইংলিশ 30, বাংলা 25-26 মিনিট, আমার নিজের কম্পিউটার নাই। আমার মানে যদি চিন্তা থাকে আমি করব, এনি হাউ এটা হবে, হইতে হবে আমাকে, কোত্থেকে হবে আমি জানি না। এরপরে আমরা 5 নম্বরে প্রতিযোগিতার বিশ্বে আমরা আছি এখন, এটা মাথায় রাখা, হ্যাঁ আমি প্রতিযোগিতার বিশ্বে আসছি, আমাকে যেখানে যে আমি সেরা হইতে হবে, আমাকে সেরা হওয়াই লাগবে। আমার এক উস্তাদ বলতো যে তুমি যদি চোর হও তাহলে চোরের শিক্ষক হবা, মানে চোরের লিডার হবা। যদি ভালো মানুষ হও তাহলে ভালো মানুষ, যেখানেই যাও ওখানে লিডার। আমি ইংরেজি পড়বো, ইংরেজির লিডার। যেরকম না বলতে পারে মাদ্রাসায় পড়ে ছেলে ইংরেজি পারে, হইতেই পারে। আমি মাদ্রাসায় পড়ছি, আমাকে আরবি জানতে হবে, এটা ম্যান্ডেটরি, একদম আমার জন্য ফরজ, আমাকে আরবিটা ভালোভাবে জানতে হবে। ওকে ডান, আমি জানবো, ওদিকে আগাবো। সর্বশেষ হলো আমাদের পরিবারের সাথে সমন্বয় করা। যারা পরিবারের বড় ছেলে থাকে তাদের অনেক সময় ঝামেলা হয়, কিছু প্রেশার থাকে, চাপ থাকে। পরিবারে যদি বাবা না থাকে আরো বেশি প্রেশার থাকে, আর বড় ভাই না থাকলে তো প্রেশার থাকে, সব মিলিয়ে ঝামেলা হয়। তারপরে পরিবারকে বুঝিয়ে এইটুকু চলে আসা যে হ্যাঁ আমাকে একটু সময় দাও, যেন আমি এই কাজটা করে তোমাদের সাথে আসছি, বা আমি ফ্যামিলিকে সাপোর্ট দেব। সব মিলিয়ে যদি এই কয়েকটা কাজের সমন্বয় করা যায় তাহলে আশা করছি যে কেরিয়ারটা ভালোভাবে আগানো যাবে এবং সে ভালো কিছু করতে। সবচেয়ে বড় কথা হলো নিজের মধ্যে আগ্রহ থাকা লাগবে যে আমি শিখবো, আমি শিখতে চাই, হোক সেটা বাংলা, হোক সেটা ইংরেজি, হোক সেটা গণিত, হোক সেটা ইসলামিক স্টাডিজ, হোক সেটা আরবি, হোক সেটা আমার কম্পিউটার অথবা গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, যে কোনো কিছু হোক, যদি আগ্রহ থাকে তাহলে আশা করছি ভালো কিছু হবে।